বাক্যকে আমরা কিভাবে করে অ্যাসার্টিভ বাক্যকে আমরা কিভাবে করে ইম্পারেটিভ বাক্যে পরিণত করব। তার আগে তোমাকে বুঝতে হবে যে ইম্পারেটিভ বাক্য জিনিসটা কি, তাই তো? আমরা যখন কাউকে কোনো একটা আদেশ করি যে তুমি কাজটি করো, হ্যাঁ, তখন সেটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ আমরা একটি আদেশ সূচক বাক্য। এখানে যে তিনটি বাক্য তুমি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটি কিন্তু ইম্পারেটিভ বাক্য না। আমি বলছি তোমার এই কাজটি করা উচিত, এই বাক্যে কিন্তু কোনো আদেশ নেই, আমি একটি স্টেটমেন্ট দিচ্ছি। পরবর্তী বাক্যটি হচ্ছে রামিম প্লেইজ ফুটবল, এটিও কোনো ইম্পারেটিভ বাক্য না। আরেকটি হচ্ছে ইউ উইল পাস দি এক্সামিনেশন। হ্যাঁ, এই তিনটি বাক্য অ্যাসার্টিভ বাক্য, কিন্তু এদেরকে কিন্তু ইম্পারেটিভ বাক্যে ট্রান্সফর্ম করা সম্ভব। তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই তিনটি বাক্যকে আমাকে ট্রান্সফর্ম করে দেখাবে তোমরা যে কিভাবে করে এই তিনটি বাক্যকে আমরা ইম্পারেটিভ বাক্যে পরিণত করতে পারি, অর্থাৎ আদেশ সূচক বাক্যে পরিণত করতে পারি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর দিতে শুরু করেছো। মাহমুদুর রহমান উচ্ছ্বাস সবার আগে উত্তর দিয়েছে। হ্যাঁ, উচ্ছ্বাসের উত্তর সঠিক হয়েছে। এটির যে ট্রান্সফরমেশন সেটা খুবই সহজ, ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ খুবই সিম্পল কিন্তু জিনিসটা। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত, আর ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। হ্যাঁ, করা উচিত এবং করো, সিম্পল, এত সহজ একটা বিষয়। এই কারণটাতে কিন্তু খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই। এই জায়গাটাতে তোমরা বেশিরভাগই কিন্তু এই উত্তরগুলি পারবে। 165 জন রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসে। যদি শেয়ার হয় 165 দ্বিগুণ হয়ে 230 চলে যেতে পারে। প্লিজ কিপ শেয়ারিং। সেকেন্ড যেটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রামিম প্লেস ফুটবল। দেখি এই প্রশ্নটির উত্তর কেউ দিয়েছে কিনা। না, একজন বলেছে প্লে ফুটবল। ত্রয়ীর উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ত্রয়ীর উত্তর সঠিক হয়েছে। অনেকে লিখেছে প্লে ফুটবল, না, প্লে ফুটবল হবে না, কারণ রামিমকে খেলার কথা বলা হচ্ছে। এইখানটাতে যেটা হবে সেটা হচ্ছে লেট রামিম প্লে ফুটবল, অর্থাৎ ওকে খেলতে দাও। লেট রামিম প্লে ফুটবল, রামিমকে ফুটবল খেলতে দাও। যখন এই ধরনের অ্যাসার্টিভ বাক্য থাকবে যে কেউ কোনো একটা কাজ করে, সেইটার তোমাকে যদি বলা হয় যে এটিকে ইম্পারেটিভ করো, তাহলে লেট শব্দটা ব্যবহার করতে পারো। তুমি এই লেট শব্দটা ব্যবহার করলে ওকে তুমি করতে দাও, এই অর্থে তুমি ব্যবহার করতে পারবে লেট শব্দটিকে। তাহলে রামিমের ফুটবল খেলাটিকে তুমি ট্রান্সফর্ম করতে পারবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল আমাদের কাছে আছে, দেখি এটার উত্তর তো আমার বন্ধুরা কি দিয়েছে। হ্যাঁ, অনেকে উত্তর লিখেছো। আমি তো এই বাক্যটির উত্তর আমি তোমাদের কাছে জানতে চাই। ইউ উইল পাস দি এক্সামিনেশন, এই বাক্যটির উত্তর আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি কিন্তু এখনো এই বাক্যটির উত্তর তোমাদের কাছ থেকে পাচ্ছি না। ইউ শুড পাস দি এক্সাম, এটাও কিন্তু হলো না, কারণ ইউ শুড পাস দি এক্সাম এটিও কিন্তু তোমার ইম্পারেটিভ বাক্য হলো না। ইউ উইল পাস দি এক্সাম, অর্থাৎ তুমি পরীক্ষায় পাস করবে। হ্যাঁ, এটি কিন্তু একটি স্টেটমেন্ট, এটি একটি ভবিষ্যৎবাণী। তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে। এটি কিন্তু খুব সিম্পল, জাস্ট তুমি যদি তাকে নির্দেশ করো যে পাস দি এক্সাম, তাহলেই কিন্তু বাক্যটি সমাধান হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ইউ উইল পাস দি এক্সাম, এটি ট্রান্সফরমেশন হবে পাস দি এক্সাম, অর্থাৎ তুমি পরীক্ষাটিতে তোমাকে পাস করতে হবে, পাস দি এক্সাম। অর্থাৎ দেখতে পাচ্ছ যে ইম্পারেটিভ সেন্সে পরিণত করবার জন্য তোমাকে যা করতে হবে যে বাক্যের সেন্সটিকে বুঝতে হবে, এবং সেখান থেকে তোমাকে বাক্যটি একটি আদেশ সূচক যে ফর্ম রয়েছে সেটি তোমাদেরকে উল্লেখ করতে হবে। শাকিব হোসেন লিখেছে ইউ মাস্ট পাস দি এক্সাম। সেইখানটাতে কিন্তু একটু বেশি জোর দেওয়া হয়ে যাচ্ছে। তুমি যদি তাকে শুধুমাত্র নির্দেশ করো যে তোমার এক্সামটি পাস করতে হবে, পাস দি এক্সাম, সেক্ষেত্রে কিন্তু তোমার জিনিসটি সমাধান হয়ে যাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে যে তুমি একটি এক্সারসাইজ ধরো এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু জিনিসটি আস্তে আস্তে আয়ত্ত চলে আসবে। খুব বেশি নিয়ম এখানটাতে নেই, তুমি যদি অল্প একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্ষেত্রে হয়ে যাবে। আমি তোমাদের সাথে অপটেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল শুধুমাত্র শেয়ার করতে চাই। সেই এক্সাম্পলটা শেয়ার করতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অপটেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে করে সলভ করতে পারো।
এইখানটাতে একটা অপটেটিভ সেন্টেন্স রয়েছে। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই বাক্যগুলোতে কারোর জন্য কিছু উইশ করা হয় বা প্রার্থনা করা হয়, সেই বাক্যগুলোকে কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আই উইশ ইউ মে শাইন ইন লাইফ, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? আই উইশ ইউ মে শাইন ইন লাইফ, এটি একটি অ্যাসার্টিভ বাক্য। হ্যাঁ, এই অ্যাসার্টিভ বাক্যটিকে আমাদের অপটেটিভে ট্রান্সফর্ম করতে হবে। আই উইশ ইউ মে শাইন ইন লাইফ, এই বাক্যটিকে আমরা নিয়ে যাব অ্যাসার্টিভ বাক্যে। তাহলে কি করতে হবে? তোমাদের কাছে আমার সবার কাছে প্রশ্ন রইল। হ্যাঁ, নাহিদ বিন জাহিদ সঠিক উত্তর দিয়েছে। আরো সঠিক উত্তর চাচ্ছি। নাহিদ বিন জাহিদ একমাত্র সঠিক উত্তর দিয়েছে সো ফার। আরো সঠিক উত্তর দিচ্ছি না, লেট হবে না কিন্তু। শাহ ইকবাল সঠিক উত্তর দিয়েছে। মোহাম্মদ জাবির হাসান সালাফি সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে খুব সহজ। আই উইশ যদি থাকে তাহলে এই জিনিসগুলোকে তুমি যদি অপটেটিভ করতে চাও শুধুমাত্র মে দিয়ে করতে হবে। কিভাবে? মে ইউ শাইন ইন লাইফ। বা ধরো বলা হলো যে আই উইশ গড ব্লেস ইউ, সেক্ষেত্রে তোমাকে জাস্ট লিখতে হবে যে মে গড ব্লেস, গডের ক্ষেত্রে যেটা বড় হাতের দিবে। হ্যাঁ, মে গড ব্লেস ইউ। হ্যাঁ, আল্লাহ তোমাকে রহম করুন বা তোমার উপরে শান্তি বর্ষিত করুন। সেই ক্ষেত্রে যে জিনিসটি হয় তা হচ্ছে এই অপটেটিভ সেন্টেন্স করবার জন্য এই মে কথাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু তোমার জিনিসটি অপটেটিভ হয়ে যাচ্ছে, কি প্রার্থনা সূচক একটি বাক্যে পরিণত হচ্ছে। স্টেটমেন্ট গুলোকে যদি মে এর সাথে কানেক্ট করে দাও এবং তারপরে যদি মে ইউ শাইন ইন লাইফ এভাবে করে যদি তুমি বাক্যটি লিখো, এই মে এর জায়গায় কিন্তু মে হিও হতে পারে। মে হি বি রিসিভ জান্নাত। হ্যাঁ, মে হি রিসিভ জান্নাত, এইভাবে করে কিন্তু তুমি করতে পারো। আচ্ছা, এইবার তোমাদেরকে যেই কারণটাতে সেকেন্ড ক্লাসটা আসলে নেওয়া, যে ইম্পর্টেন্ট টপিকটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি তা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অনেক জটিল একটি বিষয়, অনেকের কাছে অনেক ভয় লাগে, কিন্তু যদি অল্প কিছু নিয়ম তুমি শিখে ফেলতে পারো তাহলে দেখবে যে আসলে জিনিসটা কত সহজ, কত সিম্পল একটা টপিক, সেই জিনিস তুমি কিন্তু আজকেই বুঝতে পারবে। চলো আমরা টপিকটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। যেহেতু নতুন টপিকে প্রবেশ করছি, যারা যারা নতুন ক্লাসে জয়েন করেছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবে, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ভয় পায় না এমন কোন ছাত্র আমার পরিচিত নেই। কারণ আমি নিজেও এই জিনিসটিকে কিন্তু একসময় অনেক বেশি ভয় পেয়েছি। আগে আসো তোমাদের সঙ্গে এই তিন ভদ্রলোকের পরিচয় করিয়ে দিই। সিম্পল ভদ্রলোককে, কম্পাউন্ড ভদ্রলোককে এবং কমপ্লেক্স ভদ্রলোককে, এই তিন ভদ্রলোকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, প্রথমত সিম্পল ভদ্রলোকের সাথে পরিচিত হও। সিম্পল যে বাক্যগুলো রয়েছে তাতে একটা ক্লজ থাকে, বাক্যে ক্লজই থাকে একটা ক্লজ থাকার মানে কি তোমাকে বলি। একটা ক্লজ থাকার মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, বাক্যে সাবজেক্ট থাকবে একটা, বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ বাক্যে একটা মাত্র কাজই হবে এবং একটা সাবজেক্ট কাজটি করবে। যদি এখন তুমি বলো যে আই এন্ড মাই ফ্রেন্ডস সুইম ইন দ্য পন্ড, এখন যদি বলো যে ভাই এখানটা তো সাবজেক্ট একটা না, সাবজেক্ট তো দুইটা, না এখানটা তো সাবজেক্ট প্লুরাল, আই এন্ড মাই ফ্রেন্ডস। হ্যাঁ, প্লুরাল সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট তো একটা। আমি বলি না যে সাবজেক্ট প্লুরাল হতে পারবে না, আমি বলেছি সাবজেক্ট একটা হতে হবে। স্টুডেন্টস, আই এন্ড মাই ফ্রেন্ডস, এখানটাতে সাবজেক্ট একটাই, আই এন্ড মাই ফ্রেন্ডস মিলে কিন্তু একটা সাবজেক্ট হয়, এটি প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ একটা ক্লজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আমি তোমাদের সুবিধার জন্য যে কাজটি করব তা হচ্ছে যদি একটা এক্সাম্পল তোমাদের সামনে দিয়ে দেই তাহলে তোমাদের জন্য লাইফটা ইজি হবে। আচ্ছা, এই যে তিনটি বাক্য তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে I am sure that 10 minutes school will be successful। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তিনটি বাক্যের মধ্যে কোনটি সিম্পল, কোনটি কম্পাউন্ড এবং কোনটি কমপ্লেক্স, এটি তোমাদেরকে আমাকে জানাতে হবে। যারা যারা এখনো বুঝতে পারছো না তাদেরকে আমি আরেকটু হেল্প করব।
আমি আগে তোমাদেরকে সবগুলি স্ট্রাকচার বুঝিয়ে নেই, তারপর আমি তোমাদেরকে বলে দিব যে কোনটি আসলে কোনটি। আমি এখানটাতে ইচ্ছা করে একটু জাম্বল আপ করে লিখেছি, তোমাদেরকে আমি পরবর্তীতে বুঝতে সাহায্য করব। তোমরা তবুও চেষ্টা করো এই তিনটি বাক্যের মধ্যে কোনটি সিম্পল, কোনটি কম্পাউন্ড এবং কোনটি কমপ্লেক্স, এটা তোমরা আমাদেরকে একটু জানিয়ে দাও। আচ্ছা, যে জিনিসটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কম্পাউন্ড বাক্যের মধ্যে যেটি হয় তা হচ্ছে একের বেশি মেইন ক্লজ থাকে, একাধিক মেইন ক্লজ থাকে। ক্লজ জিনিসটা কিভাবে করে বুঝবা? কম্পাউন্ড বাক্যের মধ্যে খেয়াল করবে যে বাক্যের দুটো অংশ থাকে এবং দুটো অংশই আলাদা আলাদা ভাবে সেন্স মেক করতে পারে, অর্থাৎ একটা অংশ আরেকটা অংশের উপরে ডিপেন্ডেন্ট না, দুটোকে আলাদা আলাদা ভাবে আমরা কাজ করাতে পারি। ধরো তোমাদেরকে প্রথমত এটি বলে দেই, এই যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ 10 minutes school will be successful and I am sure of it, এই বাক্যটি একটি কম্পাউন্ড বাক্য। কেন? 10 minutes school will be successful এইটা একটা বাক্য, I am sure of it এটা আরেকটা বাক্য। লক্ষ্য করছো, দুটো পরিপূর্ণ বাক্যকে আমরা and দ্বারা যুক্ত করেছি। এইভাবে করে যখন দুটো পরিপূর্ণ বাক্যকে and দ্বারা যুক্ত করা হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটি আসলে কম্পাউন্ড বাক্য, অর্থাৎ দুটো বাক্যকে আমি কানেক্ট করেছি একটি কানেক্টর দ্বারা, অর্থাৎ আমরা আমাদের কম্পাউন্ড বাক্যটিকে কিন্তু পেয়ে গিয়েছি। এটি হচ্ছে আমাদের কম্পাউন্ড বাক্য। তোমাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম সিম্পল বাক্য কোনটি এবং কমপ্লেক্স বাক্য কোনটি। সাদিয়া জাহান বলছে 2 3 1, প্রথমটা হচ্ছে কক, সেকেন্ডটা সিম্পল, থার্ডটা কম্পাউন্ড বলতে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। সিম্পল বাক্য হচ্ছে এই সেকেন্ডটা এবং কমপ্লেক্স বাক্য হচ্ছে, আচ্ছা ঘুরে আসছি, এই ফার্স্টটা। ইচ্ছা করে আমি তোমাদের কিন্তু জাম্বল আপ করে দিয়েছি, অর্থাৎ প্রথমটা আমাদের রয়েছে কমপ্লেক্স বাক্য, সেকেন্ডটা হচ্ছে সিম্পল বাক্য এবং থার্ডটা হচ্ছে কম্পাউন্ড বাক্য। এইবার বলি কোনটা কেন এরকম হলো। লক্ষ্য করো, কমপ্লেক্স বাক্যের উদাহরণটা একটু খেয়াল করো। মেইন ক্লজ থাকবে একটা, একটা বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। মানে বলি, মানে হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য থাকবে যে বাক্যের বাকি অংশ ছাড়াও অর্থ প্রকাশ করতে পারে, আরেকটা অংশ থাকবে যে তার অর্থ প্রকাশ করবার জন্য অন্য অংশের উপরে ডিপেন্ডেন্ট। পানি, আচ্ছা, একটা অংশ আরেকটা অংশের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এবার একটু মিলিয়ে দিই, একটা জিনিস খেয়াল করো, আমি যদি শুধুমাত্র এই অংশটুকু ধরি 10 ms will be successful, 10 minutes school will be successful, এই জিনিসটুকু কিন্তু নিজে নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ এই যে ওয়ান মেইন ক্লজের কথা বলছিলাম, এই হচ্ছে আমার সেই একটা মেইন ক্লজ, অর্থাৎ ও নিজেই একটা বাক্য। কিন্তু I am sure that এই জিনিসটুকু কিন্তু নিজে নিজে একটা বাক্য না। I am sure that বাক্যটা কিন্তু শেষ হয় নাই, ওকে অর্থ প্রকাশ করতে হলে এই জায়গাটাতে ফেরত আসতেই হবে। 10 minutes school will be successful, সুতরাং এইটা হচ্ছে তোমার মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা তোমার যে সহকারী ক্লজ থাকে, ও মেইন ক্লজ না। এই বাক্যের মূল বক্তব্য হচ্ছে 10 minutes school সাকসেসফুল হবে। এবার খেয়াল করো যে অন দি আদার হ্যান্ড কম্পাউন্ড বাক্যে কিন্তু এই ঘটনাটা ঘটে না। কম্পাউন্ড বাক্যে যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে আলাদা আলাদা ভাবে দুটো বাক্যেরই কিন্তু মিনিং এখানটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড সিম্পল বাক্যে এইগুলির কোনো ঝামেলাই নাই, অর্থাৎ give me 1 second, থ্যাংক ইউ। আর সিম্পল বাক্যে যেটা হয় যে একাধিক ক্লজই নাই। কি বলেছিলাম যে সাবজেক্ট একটা থাকবে এবং সেখানটাতে তোমার ফাইনাইট ভার্বও কিন্তু একটাই থাকবে। এই যে আই অ্যাম শিওর অফ 10 minutes school সাকসেস, এখানটাতে তোমার একাধিক ভার্বের, একাধিক ফাইনাইট ভার্বের কোনো বালাই নাই, একাধিক সাবজেক্টের কোনো বালাই নাই, অর্থাৎ কি হচ্ছে একাধিক ক্লজ নেই, একটা ক্লজের মধ্যেই বাক্যটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আশা করি তোমরা অনেকেই সেটি বুঝতে পারছো। বিলাল হোসেন লিখেছে যে 3 সেকেন্ড লেগে গেছে। ভাইয়া সরি, পানি খেতে 3টা সেকেন্ড লেগে যেতেই পারে, আই এম শিওর ও জোক করছে। হাউএভার
যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে পার্থক্যটি সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি চাও যে কোনো গ্রামার বইয়ে এই জিনিসটার ব্যাখ্যাটা তোমরা কিন্তু পাবে। আমি চৌধুরী হোসেন অনেক বেশি ফলো করি, তোমরা চাইলে চৌধুরী হোসেন ফলো করতে পারো। এছাড়াও অনেক বই আছে যে বইগুলি তুমি ফলো করতে পারো, পিকেডি সরকার আছে, অনেক ভালো ভালো বই আছে বাজারে। এই স্ট্রাকচারটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং অবশ্যই এক্সাম্পল মাথায় রাখবে। এক্সাম্পল যদি মাথায় না রাখো তাহলে কিন্তু তোমাদের একটু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কি হবে, অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে যাবে প্র্যাকটিস। চলো আমরা একটু প্র্যাকটিস করে আসি। প্রথম যে প্র্যাকটিসটি সেটি হচ্ছে সবচেয়ে সহজ প্র্যাকটিস, সবচেয়ে কমন প্র্যাকটিস যেটা। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি এখন যেটি করব যে তোমাকে দিয়ে দিব যে কোন রুলে কি হয় এবং তারপরে একটা এক্সাম্পল দিব। সেই এক্সাম্পলের ট্রান্সফরমেশন গুলি তোমাদেরকে আমাকে করে দেখাতে হবে। প্রথম যে রুলটা আমরা তোমাকে দেখাচ্ছি তা হচ্ছে সিম্পলে যদি টু কথাটা এভাবে করে ব্যবহার হয় যে উই রিড টু লার্ন, তাহলে সেটা কমপ্লেক্সে সো দ্যাট হয়ে যাবে এবং কম্পাউন্ডে এন্ড স্ল্যাশ অর হয়ে যাবে। কমপ্লেক্সে হবে সো দ্যাট এবং কম্পাউন্ড হবে এন্ড অথবা অর। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে? এটা কি সিম্পল বাক্য? কেন? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ক্লজে বাক্যটা শেষ হয়ে গিয়েছে। তোমাদের কাছে এখন কাজ হচ্ছে এইটার কমপ্লেক্স ভার্সনটা আমাকে লিখে দেখাও, কম্পাউন্ড ভার্সনটা আমাকে লিখে দেখাও। তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম। মোহতামিম জয় সবার আগে কম্পাউন্ড বাক্যটি লিখে লিখেছে। মার্কিস মাহিন লিখেছে, হ্যাঁ মার্কিস মাহিনের উত্তর সঠিক হয়েছে। সাহিবুর রহমানের উত্তর সঠিক হয়েছে, দুটো উত্তরই সঠিক হয়েছে। ফাইজানের উত্তর সঠিক হয়েছে, ফ্রোজেন ফারিয়ার উত্তরও সঠিক হয়েছে। আচ্ছা, ভেরি গুড। আবার কিন্তু ক্লাস সতেজ হয়ে উঠেছে, তোমরা প্রচুর পরিমাণে উত্তর দিচ্ছ। একটু ব্যাখ্যা করে দেখাই। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সো দ্যাট দিব, রাইট? কি লিখবো আমরা? উই রিড সো দ্যাট উই লার্ন। দেখতে পাচ্ছ এই বাক্যে দুটো আলাদা আলাদা ক্লজ রয়েছে, একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এবং এই বাক্যটি কিন্তু কম্পাউন্ড বাক্য নয়, এটি একটি কমপ্লেক্স বাক্য। কারণ এখানটাতে একটি বাক্য আরেকটি বাক্যের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই বাক্যের মধ্যে কিন্তু এই যে সো দ্যাট কথাটি রয়েছে এটি কিন্তু অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভুল করলে চলবে না। এটি হচ্ছে তোমাকে কমপ্লেক্স বাক্যের মধ্যে দুটো ক্লজকে কানেক্ট করবার জন্য এই ধরনের কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে এই যে কম্পাউন্ড তোমাদেরকে করতে বলা হচ্ছে, সেটা অনেকেই পেরেছো, সেটা হচ্ছে উই রিড অ্যান্ড উই লার্ন। আমরা পড়ি এবং আমরা শিখি। অর্থাৎ আমরা কি দেখলাম যে এই বাক্যটিকে আমরা যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদেরকে সো দ্যাট ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড করতে হলে আমাদেরকে এন্ড ব্যবহার করতে হবে। অনেকেই উত্তর করতে পেরেছো, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফিজুলের উত্তর সঠিক। রাকিব আরিতু বলেছে উই ক্যান হবে না, এখানে কিন্তু ক্যান নেই। উই রিড টু লার্ন, উই রিড সো দ্যাট উই লার্ন। এখানে তো ক্যান ব্যবহার করার প্রয়োজন নেই, সো দ্যাট উই ক্যান লার্ন দরকার নাই। হ্যাঁ, আমরা পড়ি যাতে করে আমরা শিখি, তাই তো? যাতে করে আমরা শিখতে পারি। হ্যাঁ, উই ক্যান লার্নের প্রয়োজন নেই, উই রিড সো দ্যাট উই লার্ন। আচ্ছা, আমরা চলো এর পরবর্তী এক্সাম্পলটাতে চলে যাই। এর পরবর্তী এক্সাম্পলটাও বেশ সহজ হবে। এখন আমরা যেটা করব যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা থেকে যাবে, আমরা তার উপরে বিভিন্ন রুল বসানোর চেষ্টা করব এবং দেখব সেই রুলগুলি আদৌ আমরা ব্যবহার করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, কি দেখতে পাচ্ছি? যদি সিম্পল বাক্যে ইনস্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্স বাক্যে দো অথবা সিম্পল বাক্যে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, কমপ্লেক্স বাক্যে দো অথবা অলদো হয়ে যাবে, কম্পাউন্ড বাক্যে হয়ে যাবে বাট। এইখানটাতে একটা সিম্পল বাক্যের এক্সাম্পল দেয়া আছে, তোমাদেরকে এই দুটোর ট্রান্সফরমেশন লিখতে বলা হচ্ছে।
হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ডিসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে আমাদেরকে তোমরা করে দেখাও। ডিসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, এই বাক্যটি ট্রান্সফরমেশন তোমরা আমাকে এই মুহূর্তে করে দেখাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উত্তর করতে শুরু করেছো। ত্রয়ী মিত্র আজকের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স। ফ্রোজেন ফারিয়া সঠিক উত্তর হয়েছে না। ফ্রোজেন ফারিয়া তুমি ডাবল ব্যবহার করেছো, কিন্তু তুমি একটা জায়গায় অলদো দিয়েছো এবং বাটও দিয়েছো। অলদো এবং বাট দুইটা কিন্তু একসাথে হবে না, দুইটার মধ্যে কিন্তু একটা হবে, এবং তুমি খুঁজে বের করো কোনটা তুমি ব্যবহার করতে চাও বা ব্যবহার করতে পারবে। খেয়াল করো। হ্যাঁ, সরোজা লাসেনের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, শহীদ হোসেনের উত্তর খুবই সহজ। এটা খেয়াল করো, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। একটা জিনিস তোমাদের বলে দেই, এই বাক্যটিতে ডিসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, এইটার পরিবর্তে আমরা চাইলে ইন স্পাইট অফ বিং পুয়ারও কিন্তু লিখতে পারি। মনে রাখবে, ইন স্পাইট এর সাথে অফ হয়, ডিসপাইট এর সাথে অফ হয় না। তোমরা যদি ইন স্পাইট লেখো তাহলে তার সঙ্গে অফ দিবে, যদি ডিসপাইট লিখো ডিসপাইট অফ কিন্তু দিবে না। প্লিজ, ডিসপাইট অফ বিং পুয়ার হবে না, ডিসপাইট বিং পুয়ার হবে। আচ্ছা, ডিসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, এইখানটাতে আমরা যেটা লিখবো যে অলদো, আমরা কমপ্লেক্স করছি আগে, ঠিক আছে? অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দেখতে পাচ্ছ এই যে হি ইজ অনেস্ট বাক্যটা, এইটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ সে নিজে নিজেই একটা বাক্যের সেন্স প্রকাশ করতে পারে। অন দি আদার হ্যান্ড অলদো হি ইজ পুয়ার, এই বাক্যটার কিন্তু কোনো মানে নাই। অলদো হি ইজ পুয়ার মানে কি? যদিও সে গরিব। দেখছো, বাক্যটা কিন্তু শেষ হচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। ও হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে ছাড়া তুমি যদি ওকে মুছে দাও তাহলে দেখবা ওর সেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। অন দি আদার হ্যান্ড তুমি যদি ওকে মুছে দাও তাহলে ওর সেন্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সুস্থ সমর্থ ক্লজ আর একটু দুর্বল ক্লজ। হ্যাঁ, এই একটা বড় ভাই একটা ছোট ভাই মিলে কিন্তু কমপ্লেক্স বাক্য হবে। অন দি আদার হ্যান্ড কম্পাউন্ড বাক্যে দুইজনই থাকবে তাগড়া জওয়ান, দুইজনই নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি সেন্স মেক করতে পারে। সেটা কি? বাট দিয়ে আমরা ব্যবহার করব। কিভাবে? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখন কথা হচ্ছে, আমরা যদি চাই এই হি ইজটাকে কেটে দিতে পারি, এবং কেটে দেয়াটাই ভালো। হ্যাঁ, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এইখানটাতে তুমি দেখতে পাচ্ছ, তুমি মনে করতে পারো অনেস্ট একা একা কোনো মিনিং করতে পারে না। কথা হচ্ছে এটা আসলে হি ইজ অনেস্ট, যেহেতু হি ইজটা আমরা এখানটাতে একবার ব্যবহার করেছি, তাই সেটিকে আমরা কেটে শুধুমাত্র অনেস্টে পরিণত করলাম। সেটা একদম জিজ্ঞেস করেছে দো ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, এই একই জায়গায় তুমি দো ব্যবহার করতে পারবে। অলদো হি ইজ পুয়ার না দিয়ে যদি তুমি লিখো দো হি ইজ পুয়ার, তাহলে কিন্তু তুমি সেই বাক্যটি সঠিক হবে। আমি ইচ্ছা করে এখানটাতে অলদো লিখেছি, তুমি চাইলে সেখানটাতে দো লিখতে পারো। এই যে অমিশনের কাজটা, এইটা কিন্তু খুব ট্রিকি। তোমরা এই হি ইজ আছে দেখে এটাতে কিন্তু হি ইজটা সরিয়ে দিতে পারো, এবং সরিয়ে দেওয়াই উচিত। সঠিক উত্তর হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। অসংখ্য ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শহীদ হোসেনের উত্তর সঠিক হয়েছে, নাজমুল হাসান বাপ্পির উত্তরও সঠিক হয়েছে। 10 মিনিট স্কুলের ছাত্রদের গ্রামার কিন্তু দিন দিন অনেক ভালো হয়ে যাচ্ছে। আমরা রেসপন্স প্রতিদিন আরো বেশি বেশি রেসপন্স পেতে শুরু করেছি, তাই তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। এইবার চলো আমরা নেক্সট যে এক্সাম্পলটা আছে তা হচ্ছে এটি। এইবার আরেকটা প্রবলেমের দিকে আমরা মুভ করতে পারি। হ্যাঁ, সেটা কি? উইদাউট। যদি সিম্পলের মধ্যে উইদাউট থাকে, কমপ্লেক্সের ক্ষেত্রে ইন কেস দিব, এবং তারপরে আমরা একটা নেগেটিভ ব্যবহার করব, এবং
কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। কিছুক্ষণ আগে কিন্তু আমরা কম্পাউন্ডে কখন বাট ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছি। এখন আমরা দেখাবো যে কম্পাউন্ডে কখন তোমাদের অর ব্যবহার করতে হবে। তোমাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন, এই বাক্যটি ট্রান্সফরমেশন করে দেখাও। উইদাউট রিডিং ইউ উইল ফেল, এই বাক্যের ট্রান্সফরমেশন কি হবে? এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? ইতোমধ্যে ক্লাসটি 30 মিনিট পার হয়ে গিয়েছে। ক্লাস থেকে আমি অসাধারণ রেসপন্স পাচ্ছি এবং ক্লাসটি অনেকটাই জমে উঠেছে। আরো বেশি জমে উঠবে যে ক্লাসে এই মুহূর্তে যে 170 জন উপস্থিত আছে, তারা যদি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে ক্লাসটি অবশ্যই আরো বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। while you do that, while you share the video, তুমি এই বাক্যটির কমপ্লেক্স ভার্সন কি হবে এবং কম্পাউন্ড ভার্সন কি হবে তাও আমাদেরকে অবশ্যই জানাবে। হ্যাঁ, শাহিবুর রহমানের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। শাহিদ হোসেনের উত্তর সঠিক, নজরুল ইসলাম ফাহাদের উত্তর সঠিক। ইফ ইউ ডোন্ট, হ্যাঁ আচ্ছা আসি। সবার আগে কমপ্লেক্সটা দেখি। ইফ হবে, ইন কেস হবে এবং তার সঙ্গে নেগেটিভ ব্যবহার করতে হবে। ইফ দিয়ে করে দেখি, ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল। যদি টেস্ট করে দেখতে চাও যেটা কমপ্লেক্স বাক্য হয়েছে কিনা, জাস্ট দেখবা যে এইখানটাতে একটা ক্লজ আছে যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। ইউ উইল ফেল, তুমি ফেল করবা, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হয়। অন্যদিকে ইফ ইউ ডোন্ট রিড, এই বাক্যটার কিন্তু নিজে নিজে কোনো অর্থ হয় না। তুমি যদি ফেল করো তাহলে কি হবে ভাই? মানে কি হচ্ছে? এই যে একটা সাসপেন্স থেকে গেল, কিছু একটা এক্সপ্লেইন হইল না, এই জিনিসটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজের ক্যারেক্টার, একটা হেল্পিং ক্লজের একটা ক্যারেক্টার। অর্থাৎ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সুতরাং এইটা একটা সার্থক কমপ্লেক্স বাক্য, এটা কিন্তু কম্পাউন্ড বাক্য না। অন দি আদার হ্যান্ড, কম্পাউন্ড বাক্য করতে হলে আমাদেরকে অর ব্যবহার করতে হবে। কি করব? খুবই সহজ। সেটা কি? রিড অর ইউ উইল ফেল। পড়ো নাহলে তুমি ফেল করবা, সিম্পল। তুমি যদি না পড়ো তাহলে তুমি ফেল করবা। এখানটাতে বলা আছে উইদাউট রিডিং ইউ উইল ফেল, তুমি বলছো রিড অর ইউ উইল ফেল। এই বাক্যগুলিকে কিন্তু এভাবে করে ট্রান্সফর্ম করতে হবে। রিড অর ফেল এভাবে করে না দিয়ে রিড অর ইউ উইল ফেল দেওয়াটাই ভালো। আহমেদ মাহের সঠিক উত্তর দিয়েছে, শাহ ইকবাল সঠিক উত্তর দিয়েছে, ত্রয়ী মিত্র, ত্রয়ী আজকে অসাধারণ ভালো পারফর্ম করছে। অনাবিল চাকমার উত্তর সঠিক হয়েছে, আশির আবরারের উত্তরও কিন্তু সঠিক হয়েছে, ইব্রাহিম সাজিদের উত্তরও সঠিক হয়েছে। আচ্ছা, এইবার আসো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ করতে পারি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে এই রকম। হ্যাঁ, আচ্ছা কি হবে? এনাফ অথবা টু যদি থাকে তাহলে তার পরিবর্তে হয় হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এখানটাতে আবারও নেগেটিভ ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড ভেরি এন্ড আবারও নেগেটিভ ব্যবহার করতে হবে। এক্সাম্পল না দিলে না এই নিয়মগুলি ভালো মতো বোঝা যাবে না। সুতরাং আগে এক্সাম্পলটা দিই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে আমি কি মিন করছি। এক্সাম্পল হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যটিকে আমরা কিভাবে করে কমপ্লেক্স করব এবং কিভাবে করে কম্পাউন্ড করব তোমরা কিন্তু চেষ্টা করতে পারো। হ্যাঁ, ত্রয়ী মিত্র ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, ত্রয়ী মিত্রের উত্তর সঠিক হয়েছে। মোহতামিম জয়ের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড, মোহতামিম জয়ের উত্তর সঠিক। হ্যাঁ, আহমেদ মাহের উত্তর সঠিক, ত্রয়ী মিত্রের উত্তরও আবারও সঠিক। আচ্ছা, আমরা যেটা বলছিলাম হি ইজ টু উইক টু ওয়াক, এই জায়গাটাতে আমরা কি করব? আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কমপ্লেক্স করি আগে। হি ইজ, এই যে সো ব্যবহার করতে হবে, সো উইক, তারপরে দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাট হি, নেগেটিভ দিতে হবে, দ্যাট হি কান্ট ওয়াক। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, আমি ভেরি ইমপ্রেসড। অন দি আদার হ্যান্ড, যদি আমরা কম্পাউন্ডটা করতে চাই তাহলে আমরা ভেরি ব্যবহার করব।
কি লিখবো? হি ইজ ভেরি উইক and he can't walk. অর্থাৎ he is so weak that he can't walk, আর he is very weak and he can't walk. দেখতে পাচ্ছ, এই প্রথমটা হচ্ছে কমপ্লেক্স, পরেরটা হচ্ছে কম্পাউন্ড। পার্থক্যটা কি? he is so weak that এইখানটাতে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ড মেইন প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এইখানটাতে দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ ভেরি উইক, হি কান্ট ওয়াক। একজন আরেকজনের ভাব ধারে না, নিজে নিজেই কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। তোমাদের কাছে একটা ছোট্ট সমস্যা নেই, সেটা হচ্ছে ধরো একটা নতুন প্রবলেম তোমাদেরকে আমি সলভ করতে দিই। আমরা তো টু জিনিসটা বললাম, এইবার যেটা দিব হি is strong enough। মনে রাখবে enough strong হয় না, strong enough হয়। he is strong enough to walk। এই জিনিসটা কমপ্লেক্স আর কম্পাউন্ড তোমরা আমাকে করে দেখাবে। he is strong enough to walk, এই জিনিসটার কমপ্লেক্স আর কম্পাউন্ড তোমরা আমাকে এই মুহূর্তেই করে দেখা যাবে। লর্ড ডালহৌসি আমাকে বলেছেন ভাইয়া তো দিন দিন মোটা হয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভাইয়া, আই এম সো গ্ল্যাড ইউ নোটিসড। আই এম গেইনিং আ লট অফ ওয়েট, দ্যাটস ট্রু। আই এম ওয়ার্কিং অন ইট। আমি ওয়ার্কআউট করছি। আসলে অফিসে জয়েন করার পর থেকে, চাকরি জয়েন করার পর থেকে ওয়েট গেইন হচ্ছে, কারণ অনেক বেশি ডেস্কে কাজ করতে হয়। ইটস আ ফেজ অফ লাইফ, কিছু করার নাই। আসলে দিনে 8 ঘন্টা ডেস্কে বসে কাজ করাটা আসলে শরীরের জন্য অনেক বেশি খারাপ। যাই হোক, আমি ওয়ার্কআউট করে শরীর ফিট রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ লর্ড ডালহৌসি। আপনি লর্ড ডালহৌসি ভারতবর্ষের প্রতি যেরকম কেয়ারলেস ছিলেন, আপনি আমার প্রতি কেয়ারলেস না, আমার প্রতি অনেক কেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হি ইজ স্ট্রং এনাফ টু ওয়াক, এই বাক্যে ট্রান্সফরমেশন জানতে চাচ্ছিলাম। অন্তবা বাগচি, আই প্রমিস তোমার পরবর্তী কমেন্টে আমি অবশ্যই পড়ব। ফ্রোজেন পারিয়া, উত্তর কিন্তু একটু ভুল হয়ে গেল। স্ট্রং এনাফ সো দ্যাট হবে না, না না সিজান মাহমুদ, একটু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাহিদ হোসেনের উত্তর সঠিক হয়েছে। নাজমুল হাসান বাপ্পির উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড। এইবার সো থাকবে কিন্তু নেগেটিভটা হবে না, কারণ টু একটা নেগেটিভ সেন্স মিন করে, এনাফ কিন্তু পজিটিভ সেন্স মেক করে। কি রকম? হি ইজ সো স্ট্রং that he can walk। এইখানটাতে নেগেটিভ হবে না, তার কারণ হচ্ছে এনাফ হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, টু হচ্ছে নেগেটিভ মিন করে। আমি যদি বলি যে ইউ আর টু উইক, মানে তুমি এত দুর্বল যে তুমি পারবা না, এটা নেগেটিভ মিন করে। এনাফ কিন্তু অন দি আদার হ্যান্ড পজিটিভ। আবার এইখানটাতে কম্পাউন্ড কিভাবে করে করব? হি ইজ ভেরি strong and can walk। যেহেতু হি একবার মেনশন করে দিয়েছি, এখানটাতে ক্যান ওয়াক লিখলেই হবে। হি ক্যান ওয়াক আমাদের বলা লাগবে না, আবার রিপিট করার কোনো দরকার নাই, না করাই ভালো। তুমি যদি জাস্ট ক্যান ওয়াক দিয়ে দাও, তাহলে তোমার সব বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। সরজাল হাসান বলেছে যে প্লিজ স্টপ দ্য ব্যাকগ্রাউন্ড বিট প্লিজ। আমরা এটা করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমাদের অফিসে কারেন্ট নাই। এটা হচ্ছে ইউপিএস এর নয়েজ। উই আর সো সরি যে তোমাদেরকে নয়েজটা সহ্য করতে হচ্ছে। আই এম রিয়েলি সরি। আজকে মন্ত্রী সাহেব এটা নিয়ে কথা বলছিলেন, আমাদের আইসিটি স্টেট মিনিস্টার পলক স্যার। উনি আজকে অফিসে এসেছিলেন, আমাদেরকে ভিজিট করেছেন, আমাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তিনি লাইভেও ছিলেন আমাদের অফিস থেকে, এবং তিনি আমাদের টেকনোলজি স্কুলের ভবিষ্যৎ এবং আইসিটি মিনিস্ট্রির প্ল্যানস নিয়ে আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছেন। তোমরা যদি সময় পাও অবশ্যই সেই লাইভ ভিডিওটি দেখবে। আশা করি এনাফ এবং টু যদি সিম্পল বাক্যে থাকে, তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কি হবে তা তোমরা বুঝতে পারছো। আমি যখন তোমাদেরকে রুলগুলি দেখাচ্ছি, তখন কিন্তু তোমরা অন্য জিনিসগুলো দেখে নেবে। অর্থাৎ যদি কমপ্লেক্সে এইটা থাকে, তাহলে নেগেটিভ কম্পাউন্ডে কি হবে?
কম্পাউন্ডে ভেরিয়ার এন্ড থাকলে কমপ্লেক্স কি হবে, অর্থাৎ ডিফারেন্ট পারমুটেশন কম্বিনেশনে কিন্তু প্রশ্ন হতে পারে। কমপ্লেক্স দিয়ে বললো সিম্পল করো, সিম্পল দিয়ে বললো কম্পাউন্ড করো, অনেক কিছুই হইতে পারে। সুতরাং যখন একটা রুল বলছি, রুলের সবগুলি অ্যাসপেক্ট তোমাকে মাথায় রাখতে হবে। চলো পরবর্তী রুলটাতে আমরা প্রবেশ করি। আমরা এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা এভাবে করে রাখবো, আমরা জাস্ট নতুন নতুন রুল অ্যাড করব এখানটাতে, তাই তো? নতুন রুল, হ্যাঁ নতুন রুলটা কি? আচ্ছা, সিম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সাবজেক্টে, এখানটাতে আমি সাবজেক্টের কথা বলছি, সাবজেক্টে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে কমপ্লেক্সে সিন্স অথবা অ্যাজ হবে এবং কম্পাউন্ডে এন্ড সো হবে। এই এন্ড সোটা কিন্তু সর্ট অফ আ কনজাংশন, হ্যাঁ ও নিজে কিন্তু একটা কানেক্টিং ওয়ার্ড হিসেবে কাজ করছে। আচ্ছা, যে এক্সাম্পলটা আমি ব্যবহার করছি তা হচ্ছে বিং পানিশড হি ওয়েপ্ট, সে শাস্তি পেয়ে কাঁদলো। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে, অর্থাৎ কমপ্লেক্সে কি হবে এবং কম্পাউন্ডে কি হবে। তোমাদের সবার কাছে প্রশ্নটি থাকলো, প্রশ্নটি সমাধান করা শুরু করে দাও। ত্রয়ী মিত্র চমৎকার, তাসফিয়া আতিক নাবিলা চমৎকার একটা কাজ করছে, সে খাতায় লিখে নিচ্ছে, ভেরি গুড। যারা যারা সঙ্গে খাতা রেখেছো প্লিজ খাতায় নোট করতে পারো। ত্রয়ী মিত্রের উত্তর সঠিক হয়েছে, ইসমাইল হোসেনের উত্তর সঠিক হয়েছে, চমৎকার। মোতামিম জয় অ্যাজ ইউজুয়াল, ফ্রোজেন ফারিয়া অ্যাজ ইউজুয়াল সঠিক উত্তর দিয়েছে, শাহিবুর রহমান সঠিক উত্তর দিয়েছে। শাহিবুর রহমান আরেকজন যে আজকে চমৎকার পারফর্ম করছে, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। আচ্ছা, আমরা সিন্স আর অ্যাজ দিয়ে ব্যবহার করব এবং এটিকে আমরা আগে নিয়ে আসব। কিভাবে? অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট। আরেকজন তোমাদের মধ্যে একজন উত্তর করেছে হি ওয়েপ্ট অ্যাজ হি ওয়াজ পানিশড। হ্যাঁ ভাইয়া, দুটো উত্তরই কিন্তু সঠিক, এই দুটোই কমপ্লেক্স। হ্যাঁ, দুটো উত্তরই সঠিক। যদি তুমি হি ওয়েপ্টটাকে আগে নিয়ে আসো কোনো সমস্যা নেই, করা যাবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট অথবা হি ওয়েপ্ট অ্যাজ হি ওয়াজ পানিশড, কমপ্লেক্স হয়ে গেল। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এন্ড সো ব্যবহার করব। সেটা কি রকম? দেখবা যে কোনটা আগে হয়েছে এবং সে কোনটার কারণে কোনটা হয়েছে। হি ওয়াজ পানিশড, এখন কিন্তু হি ওয়াজ পানিশডটা আগে দিতেই হবে। হি ওয়াজ পানিশড and so he wept। ভাইয়ারা যদি এইবার হি ওয়েপ্টটা আগে দাও, একজন জিজ্ঞেস করছে when ইউজ করা যাবে কিনা, whenটা এক্সাক্ট মিনিং হচ্ছে না, কারণ যখন মেরেছিল তখন কেঁদেছে, ব্যাপারটা তা না। যেহেতু সেহেতুর ব্যাপার, যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল তাই সে কেঁদেছে, সময়টা কিন্তু ব্যাপার না। when বলতে একটু সময় বোঝায়, তাই তো? সময় হলে কি হয় এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সময়ের একটা এক্সাম্পল আমার কাছে আছে, কিন্তু তার আগে এইটা খেয়াল করো, এখানটাতে কিন্তু যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছে তাই সে কান্না করেছে, সময়টা মেইন ফ্যাক্টর না এখানটাতে। আচ্ছা, এখানটাতে যেটা হলো যে হি ওয়াজ পানিশড এন্ড সো হি ওয়েপ্ট, এই জায়গাটাতে কিন্তু এন্ড সোটা কিন্তু চেঞ্জ হবে না, এন্ড সোটা কিন্তু সেম থাকবে। তাকে পানিশ করা হয়েছে এবং এই কারণটাতে সে কান্না করেছিল, ঠিক আছে? এই হি ওয়াজ পানিশডটা অবশ্যই আগে দিতে হবে, কারণ এন্ড সো দিয়ে একটা রিজন বোঝানো হচ্ছে, এইটার কারণে এইটা হয়েছে, যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছে তাই সে কান্না করেছে, তাই এন্ড সো আগে এটিকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, মারফিজুল হকের উত্তরও সঠিক হয়েছে। আমাদের কাছে অল্প কিছু এক্সাম্পল রয়েছে, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু আজকে অনেকটা কভার করে এসেছি, অল্প কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লাসটি কিন্তু শেষ করতে পারব। আচ্ছা, আমাদের কাছে যে পরবর্তী এক্সাম্পলটা রয়েছে তা হচ্ছে এই রকম। যারা সময় নিয়ে বলছিলে যে when কখন হবে, তাদের জন্য এই এক্সাম্পলটা। সিম্পলে যদি এট দা টাইম থাকে, কমপ্লেক্সে when হবে
এবং কম্পাউন্ডে অ্যান্ড হবে। যদি ঘুরিয়ে বলি, কমপ্লেক্সে যদি ওয়েন থাকে, সিম্পলি অ্যাট দ্য টাইম হবে, কম্পাউন্ডে অ্যান্ড হবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি বাক্য রয়েছে? মুনজেরিন woke up at the time of raining। হ্যাঁ, সে ঘুম থেকে উঠেছিল যখন বৃষ্টি হচ্ছিল। এটি একটি সিম্পল বাক্য। খেয়াল করবে যে এখানটাতে at the time of raining কথাটা ব্যবহার করা হচ্ছে যাতে করে আরেকটা ক্লজ অ্যাভয়েড করা যায়। when it was raining যদি বলতাম তাহলে কিন্তু আরেকটা ক্লজ হয়ে যেত, তাই তো? at the time of raining বলাতে আরেকটা ক্লজ হচ্ছে না, তাই এটা সিম্পল বাক্যই কিন্তু থেকে যাচ্ছে। একটাই ফাইনাইট ভার্ব এখানটাতে, সেটা কি? woke up। এছাড়া কোনো ফাইনাইট ভার্ব নাই। at the time of raining, রেইনিংটাকে এখানটাতে একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, when it was raining বললে কিন্তু সেটি ভার্ব হয়ে যেত। আচ্ছা, এইবার দেখবা যেহেতু at the time আছে, তাই আমরা কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে কিন্তু when ব্যবহার করতে পারবো। কিভাবে করে? মুনজেরিনকে আমরা mz লিখি, mz woke up when it was raining। অর্থাৎ মুনজেরিন ঘুম থেকে উঠলো যখন, হ্যাঁ, সাইফুল ইসলাম মুন্না একই উত্তর লিখেছে একটু উল্টা করে, সেটা হচ্ছে when it was raining মুনজেরিন woke up। তাও কিন্তু হবে, অর্থাৎ তুমি যদি এটিকে পরে দাও এটিকে আগে দাও তাহলে কিন্তু উত্তরটি ভুল হবে না, অর্থাৎ এই উত্তরটি সঠিক। when ব্যবহার করতে হবে, at the time যদি থাকে সেক্ষেত্রে আমরা when ব্যবহার করব। অন দি আদার হ্যান্ড আমরা যদি কম্পাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেটি হচ্ছে এই ক্ষেত্রে এইটাকে আবার আগে দিতেই হবে। it was raining and mz woke up। অর্থাৎ it was raining and মুনজেরিন woke up। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা and ব্যবহার করার মাধ্যমে এই দুটোকে কিন্তু কানেক্ট করে দিয়েছি। বাট মেক শিওর এটাকে and so ব্যবহার করা যাবে না, কারণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মুনজেরিন ঘুম ভাঙে নাই। মুনজেরিন যখন বৃষ্টি হচ্ছিল তখন তার ঘুম ভেঙে গিয়েছে, সুতরাং এখানটাতে কিন্তু সো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র and ব্যবহার করতে হবে। and so তখনই আমরা ব্যবহার করব যখন এইটার কারণে ওইটা ঘটবে, শুধুমাত্র তখন, এছাড়া আমরা and so ব্যবহার করব না। আজকের দিনের লাস্ট কুইজ এবং আজকের দিনের একটা শেষ ছোট্ট একটা কুইজ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সিম্পল একটা বাক্য, ইট ওয়াজ আ রেড বল। এই বাক্যটি তোমরা ট্রান্সফরমেশন করে দেখো। বাক্যটি যত ছোট সমাধানটা এতটা ইজি লাগে না আমার কাছে। আমার কাছে ছোট বাক্যের সমাধানটা বরং আরেকটু বেশি ডিফিকাল্ট মনে হয়। বাক্যটি তোমরা সমাধান আমাকে করে দেখাবে যে ইট ওয়াজ আ রেড বল, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে, কমপ্লেক্স বাক্য কি হবে, কম্পাউন্ড বাক্য কি হবে। আজকের দিনের মতো শেষ কুইজ তোমাদের জন্য। ইট ওয়াজ আ রেড বল, এই বাক্যটির ট্রান্সফরমেশন আমাকে তোমরা করে দেখাও। ত্রয়ী মিত্র আবারও সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। মুহতামিম জয়ের উত্তরও সঠিক হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, শহীদ হোসেনের উত্তরও সঠিক হয়েছে। কমপ্লেক্সটা আগে দেখি, যেটা হবে সেটা হচ্ছে ইট ওয়াজ আ বল which was red। it was a ball which was red, ঠিক আছে। আর কম্পাউন্ড হবে, কম্পাউন্ড বাক্য তোমরা কে কি লিখেছো এটা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তাসফিয়ার উত্তর সঠিক হয়েছে। it was a ball and it was red। এইটা না আমরা আরো অন্যান্য খুব সিম্পল বাক্যের মধ্যে করতে পারি, যেমন আই ইট রাইস, সেটা যেটা করতে হয়। অথবা ধরো আমি যদি বলি হি ইটস রাইস, তখন যেটা হবে ইট ইজ হি হু ইটস রাইস। হ্যাঁ,
এইভাবে করে আমরা কিন্তু কমপ্লেক্স বাক্যগুলি করতে পারি। অর্থাৎ যদি দেখো যে বাক্যটা খুব বেশি সহজ, তাহলে ইট ইজ কথাটা বলার চেষ্টা করবা, ইট ইজ, ইট ওয়াজ, এইভাবে করে কিন্তু তুমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবা। কমপ্লেক্সের ক্ষেত্রে হুইচ ব্যবহার করতে পারবা এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে পারবা। এই রুলটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে কিভাবে করে এই ধরনের ছোট ছোট বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারি। আজকে অনেক রাত পর্যন্ত তোমাদের সঙ্গে ক্লাস নিলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া। ক্লাসটি কিন্তু আমাদের ইউটিউব পেজে, আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে থেকে যাবে তোমাদের জন্য। তোমরা যেটি করবে, ক্লাসটি বারে বারে দেখবে, শেয়ার করবে। তোমাদের যদি সমস্যা হয় তাহলে সেখানটাতে অবশ্যই কমেন্ট করবে। আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই গুলো দেবার, কোশ্চেনগুলি অ্যান্সার দেবার, এবং সব থেকে বেশি যেটা দরকার হচ্ছে প্র্যাকটিস করা। চলে যাও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এবং অনেক অনেক বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখা হবে পরবর্তী সপ্তাহে ট্রান্সফরমেশনের আরো একটি ক্লাস নিয়ে, যেখানে আমি আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, কিভাবে করে ডিগ্রির মধ্যে ট্রান্সফরমেশন করা যায়। Till then, have a great life, good night, and as 10 Minutes School always says, never stop learning. Thank you very much.